ইতিহাসে তো কত রাজা-বাদশার পতনের গল্প আমরা শুনেছি, তাই না? কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম। আজকের গল্প এমন একজনকে নিয়ে যে আসলে রাজা ছিল না, কিন্তু নিজেকে ভাবত সম্রাটের চেয়েও বড় কিছু। হ্যাঁ, এটা আরিয়ানের গল্প, আর তার অহংকারের করুণ পরিণতির গল্প। এই কথাটা দিয়েই আজকের গল্পটা শুরু করা যাক। কারণ যার অহংকারের দেয়ালটা অনেক উঁচু, কিন্তু ভিত্তিটা ফাঁপা, তার পতন তো হবেই। আর আরিয়ানের জীবন ঠিক সেটারই একটা জ্বলজ্বন্ত ধারণ। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। আরিয়ানের সেই জাঁকজমকপূর্ণ রাজত্বে, যেখানে সে এক অজেয় হওয়ার ভ্রমে বাস করত। শহরের অভিজাত এলাকায় তার পরিচয়টাই ছিল আলাদা, কিন্তু পুরো জীবনটাই ছিল নিজের তৈরি করা এক মিথ্যার ওপর দাঁড়িয়ে। মানে আরিয়ানের পুরো জীবনটাই, তার চালচলন সবকিছুই চারটে শব্দের ওপর দাঁড়িয়েছিল। প্রথমত তার আচরণ ছিল যাকে বলে পম্পস, মানে ভীষণ অহংকারী, একটা দেখনদারি ভাব। তারপর ধরুন তার পোশাক আশাক, সেগুলো ছিল খুবই গেরেশ, মানে এতটাই চটকদার যে চোখে ধাঁধা লেগে যায়। তার বাড়িটাও বাইরে থেকে দেখতে দারুণ, কিন্তু ভেতরের সব জিনিসপত্র আসলে ছিল টড্রি, মানে দেখতে দামি হলেও আদতে সস্তা। আর এই সব কিছু মিলিয়েই সে নিজের চারপাশে একটা নকল রাজকীয়তার আবহ তৈরি করে রেখেছিল। এই যে একটা ব্যাপার, এটাকে বলে গ্র্যান্ডিওর। আর এই মিথ্যে জাঁকজমকটাই তাকে ভাবাতো যে সে অজেয়, তার কিছুই হতে পারে না। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, প্রথম ফাটল। কারণ কোনো ভ্রাম তো আর চিরকাল থাকে না। একদিন সকালের একটা ঘটনাই আরিয়ানের এই সাজানো গোছানো দুনিয়াটাকে একেবারে ভেঙে চুরমার করে দিল। তার অফিসে হলো এক ভয়ঙ্কর ডাকাতি। একবার দৃশ্যটা ভাবুন তো, যে সিন্দুকটা ছিল তার ক্ষমতা আর নিরাপত্তার প্রতীক, সেটাই পড়ে আছে ভাঙাচোরা অবস্থায়। আর এই দৃশ্যটাই ছিল তার অহংকারের দেয়ালে প্রথম আঘাত, তার পতনের একেবারে শুরু। মিউটিলেট শব্দটার মানেই হল কোনো কিছুকে এমনভাবে নষ্ট করা যা আর চেনার উপায় থাকে না, ঠিক যেমনটা চোরেরা আরিয়ানের সিন্দুকের সাথে করেছিল। এক কথায় তার অহংকার আর নিরাপত্তার প্রতীককেই একেবারে বিকৃত করে দিয়েছিল। কিন্তু জানেন, আরিয়ানের প্রতিক্রিয়াটা ছিল বেশ অদ্ভুত। এত বড় একটা ঘটনার পরেও সে বাইরে এমন একটা ভাব দেখালো যেন কিছুই হয়নি। তার এই আচরণটা বোঝার জন্য চলুন আমরা দুটো নতুন শব্দ শিখে নিই। আরিয়ান চেষ্টা করছিল ননচ্যালেন্ট বা একেবারে নির্বিকার থাকার, কিন্তু তার এই শান্ত ভাবটা ছিল আসলে একটা অভিনয়। ভেতরে ভেতরেই যে ঝড় বইছিল সেটা ঢাকার জন্য এটা ছিল তার একটা দুর্বর চেষ্টা। সে ঘটনাটাকে একটা ট্রিভিয়াল বা তুচ্ছ ব্যাপার বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, যেটাকে সে সামান্য বা তুচ্ছ ভাবছিল সেটাই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। অহংকার মানুষকে ঠিক এভাবেই অন্ধ করে দেয়। কিন্তু এই অভিনয়টা আর কতক্ষণে বা করা যায়? যেই মুহূর্তে সে খেয়াল করল যে তার সবচেয়ে জরুরি কাগজপত্রগুলো হাওয়া, ঠিক তখনই তার অহংকারের মুখোশটা খসে পড়ল। বাস্তবতার প্রথম চরটা সে ঠিক তখনই অনুভব করতে পারল। আর এই কম্প্রিহেন্ড বা উপলব্ধি করাটাই ছিল তার পতনের প্রথম ধাপ। সে প্রথমবারের মতো বুঝতে পারল যে তার এই কাচের সাম্রাজ্য আসলে কতটা ঠুনকো। তো এবার গল্পের তৃতীয় পর্ব, চুরির পর শুরু হলো তদন্ত। কিন্তু এই তদন্ত ছিল এক বিরাট গোলকধাঁধার মতো, যার প্রত্যেকটা রাস্তা ছিল বন্ধ। আর এতে রহস্যটা কমার বদলে আরও বাড়ছিল। তদন্তে যা যা বেরিয়ে এলো তা আরও অবাক করার মতো। আরিয়ানের তথাকথিত দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থাটা আসলে ছিল দুর্বলতায় ভরা। তার রক্ষীরা ছিল বয়স্ক আর ফিবল, মানে দুর্বল। তারা প্রায় গভীর ফাটিগ বা ক্লান্তিতে ঢলে পড়ত। আর যে চোরেরা অর্থাৎ পালিয়েছিল, সিসিটিভি ফুটেজে তাদের চেহারাও ছিল ইনডিসার্নেবল, মানে এতটাই অস্পষ্ট যে চেনার কোনো উপায়ই ছিল না। এমনকি তাদের নড়াচড়া ছিল প্রায় ইম্পারসেপ্টেবল, মানে যা চোখেই পড়ে না। কিন্তু এত বড় একটা সংকটের মুহূর্তেও আরিয়ানের অহংকার একটুও কমেনি। পুলিশের সঙ্গে তার আচরণ ছিল তার ছিল্ল ভরা, যা তদন্তের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তার এই সসি বা উদ্ধত আচরণের কারণেই সে আসল বিপদটা দেখতে পায়নি। সে বাইরের শত্রুকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু বিপদটা যে তার ধারণার চেয়েও অনেক বেশি কাছে ওঁত পেতেছিল তা সে টেরও পায়নি। এবার চতুর্থ পর্ব, অশোভন সত্য। গল্পের সবচেয়ে বড় টুইস্টটা এখানেই, কারণ শত্রু দুর্গের বাইরে ছিল না, ছিল একেবারে রাজপ্রাসাদের ভেতরেই।
এই ছবিটাতেই পুরো বিশ্বাসঘাতকতার গল্পটা লুকিয়ে আছে। আরিয়ানের ব্যক্তিগত সহকারী, যে দেখতে ছিল খুব মিক বা শান্তশিষ্ট, আর যার স্বভাব ছিল ইনজেনিয়াস, মানে একেবারে সাদাসিধে, সেই ছিল এই আনসিমলি বা অশোভন ষড়যন্ত্রের মূল হোতা। আরিয়ান তো এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তার কাছে ব্যাপারটা ছিল পুরোপুরি ইমপ্রবেবল বা অসম্ভব। শেষে একজন সিনিউই অর্থাৎ পেশিবহুল পুলিশ অফিসারের কড়া জেরার মুখে সেই সহকারী সবটা স্বীকার করে নিল। তার মানে বুঝতেই পারছেন, যা তার কাছে সবচেয়ে ইমপ্রবেবল বা অবিশ্বাস্য মনে হয়েছিল, সেটাই ছিল সেই কঠিন সত্যি। তার অহংকার তাকে নিজের সবচেয়ে কাছের মানুষটার ভেতরের রূপটা দেখতেই দেয়নি। এবার গল্পের শেষ পর্ব, এক সাম্রাজ্যের বিলুপ্তি। এই পর্বে আরিয়ানকে তার অহংকারের চূড়ান্ত মূল্য চোকাতে হয়। যখন সব সত্যিটা সামনে এলো, তখন এটা অবভিয়াস বা স্পষ্ট হয়ে গেল যে আরিয়ান আর্থিকভাবে একেবারে শেষ। পরিস্থিতি চাপে তাকে তার সব কিছু ছেড়ে দিতে হলো। তাকে শুধু তার সম্পদই রিলিংকুইশ করতে হয়নি, ছেড়ে দিতে হয়েছিল তার পুরো পরিচয়টা, সেই মিথ্যে গ্র্যান্ডিয়র বা রাজকীয় ভাবমূর্তি যা সে এত অহংকার দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিল। চলুন এবার পুরো গল্পটাকে এই শব্দগুলোর মাধ্যমে ঝটপট আর একবার দেখে নেওয়া যাক। এই শব্দগুলোই কিন্তু আরিয়ানের উত্থান আর পতনের পুরো যাত্রাটাকে একেবারে নিখুঁতভাবে বর্ণনা করে। তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো? আরিয়ানের পম্পাস মনোভাব আর গ্যারিশ জীবনযাপন আসলে দাঁড়িয়েছিল টড্রি বা সস্তা জিনিসের ওপর। তার সিন্দুক মিউটিলেট হওয়ার পর সে প্রথমে ননশ্যালেন্ট থাকার চেষ্টা করে আর ঘটনাটাকে ট্রিভিয়াল ভাবে, কিন্তু যখন সে সবটা কম্প্রিহেন্ড করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার মিক দেখতে সহকারীর আনসিমলি বিশ্বাসঘাতকতার কারণে শেষ পর্যন্ত তাকে তার সব কিছু রিলিংকুইশ করতে হয়। আর এটাই ছিল আরিয়ানের গল্প, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় অহংকারের ভিত্তিটা আসলে সব সময় কতটা ঠুনকো হতে পারে।